মা, আমি বিয়ে করতে চাই। আমার আর পড়াশোনা করতে একটুও ভালো লাগছে না। তুমি আমার বিয়ে দিয়ে দাও। আর তুমি যদি ছেলে খুঁজে না পাও, তার জন্য কিন্তু আমার কাছে একটা ছেলে আছে। সে কি বিপাশা, তুমি তো এখনো পড়াশোনা করো। তোমার এত তাড়াতাড়ি বিয়ে করার কি দরকার? তুমি আগে পড়াশোনা কমপ্লিট করো, নিজের পায়ে দাঁড়াও, তারপর না হয় যোগ্য পাত্র দেখে তোমার বিয়ে দেওয়া যাবে। আর তোমার যদি কাউকে পছন্দই থাকে, তাহলে তার সঙ্গেই না হয় তোমার বিয়ে দেওয়া হবে। আর একবার বিয়ের কথা বললে না, ঠাসিয়ে গালে একটা চড় মারবো, বুঝতে পেরেছিস? চুপচাপ গিয়ে পড়তে বস। আর এবার যদি রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে দেখবি তোর আমি কি অবস্থা করব। মায়ের মুখে এমন কথা শুনে বিপাশা খুব রেগে যায়, আর সে মনে মনে ঠিক করে সে পালিয়ে যাবে। কিন্তু তার পছন্দের ছেলে আর অন্য কেউ নয়, বরং বিপাশার বৌদির ভাই সুজয় ছিল। বিপাশা ফোন করে সুজয়কে পালানোর কথা বলতে যাবে, এমন সময় সুজয় বিপাশাকে থামিয়ে দিয়ে বলে, বিপাশা, আমি আর কয়েকদিনের মধ্যেই লন্ডনে ফেরত চলে যাচ্ছি। আবার 6 মাস পরে আসবো। তুমি ততদিন মন দিয়ে পড়াশোনা করবে আর আমার জন্য অপেক্ষা করবে। আর আমি আসার সময় তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে আসবো। ওরে বাপরে, তুমি আবার লন্ডন চলে যাচ্ছ? শোনো না, আমি আর পড়াশোনা করতে চাই না, তাই আমি বলছি আমি তোমার সঙ্গে বিয়ে করে চলে যাব। আমার এখানে থাকতে একটুও ভালো লাগছে না। কিন্তু বিপাশা, তুমি তখন পড়াশোনা করো, তোমাকে কি নিয়ে আমি পালাতে পারি? আমার মনে হয় না কাজটা একদমই ঠিক হবে। তাছাড়া আমি তোমাকে নিয়ে পালিয়ে গেলে আমার দিদির মান সম্মান তো শেষ হয়ে যাবে। তুমি থামো তো। তুমি যদি আমাকে এখনই পালিয়ে না নিয়ে যাও, তাহলে মা আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেবে। তুমি কি চাও আমি অন্য কারোর সঙ্গে বিয়ে করি? তাছাড়া তুমি এতদিনের জন্য বিদেশে চলে যাচ্ছ। আমার যদি এখন হুট করে বিয়ে হয়ে যায়, তুমি কিছু তো জানতেও পারবে না। বিপাশা এসব কথা বলে সুজয়কে ভীষণই বিয়ে করার জন্য চাপ দিতে থাকে, যার ফলে সুজয় বেচারা বড্ড বিপদে পড়ে। কারণ সুজয়ও এখনো পড়াশোনা করে, তার ডিগ্রি এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আর নাইবা সুজয়ের কাছে কোনো চাকরি বাকরি ছিল, কিন্তু তবুও বিপাশার কথাই সুজয় তাকে বিয়ে করতে রাজি হয়। তাই বিপাশা মনে মনে খুব খুশি হয়। এখন সে সারাক্ষণ শুধু আলমারি, ব্যাগপত্র ইত্যাদি গোছাতে থাকে, পড়াশোনার কোনো নাম নেই। যা দেখে মনীষা বলে, বিপাশা, তোমার তো পরশুদিন এক্সাম, তুমি আজকে পড়াশোনা না করে এরকম ব্যাগ গোছাচ্ছ কেন? যাও গিয়ে পড়তে বসো। তোমার তো আগের বার রেজাল্ট খুব খারাপ হয়েছিল, মা কিন্তু এবারও রেজাল্ট খারাপ করলে খুব বকবে। ওহ বৌদি, তোমার সবকিছুতে এত নজর কেন বলো তো? আমি ঠিক পড়াশোনা করে নেব। তুমি বারবার আমার ঘরে এসো না তো, আমার ডিস্টার্ব ফিল হয়। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আমাকে একটু প্রাইভেসি দিতে শেখো। বিপাশা এমন কথা বললে মোনালির ভীষণই সন্দেহ হয়, কারণ মোনালি বিপাশাকে প্রায় সময় কার সঙ্গে যেন কথা বলতে শোনে, যার ফলে তার সন্দেহ আরো বেশি গাঢ় হয়। একদিন বাদে বিপাশা যখন পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবে, এমন সময়, আরে বিপাশা, তুমি একা একা কোথায় যাচ্ছ? আজকে তো তোমার পরীক্ষা, তুমি নিশ্চয়ই কোনো চিন্তার মধ্যে আছো। তোমাকে একা একা যেতে হবে না, চলো আমি তোমাকে এক্সাম সেন্টারে পৌঁছে দিচ্ছি। আজকেই তো আমি এক্সাম দেওয়ার নাম করে সুজয়ের সঙ্গে পালিয়ে যাব বলে ঠিক করেছি, কিন্তু এখন বৌদি আমার পিছু নিচ্ছে। সুজয় যদি এখনই এসে পড়ে, তাহলে বৌদিকে কি বলবো? বিপাশা মনে মনে এমন ভাবার পর বলে, না না বৌদি, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি সংসারের কাজকর্ম করো। আর তোমার তো এখনো রান্না বান্না আরো অনেক কাজকর্ম বাকি আছে, আমি একাই পরীক্ষা দিতে যেতে পারবো। মোনালি কিছুতেই তার ননদের কথা শোনে না। সে তার ননদকে নিয়ে রাস্তায় বেরোয়, কিন্তু কিছুটা দূর যেতেই তাদের সঙ্গে সুজয়ের দেখা হয়। সুজয় একটা বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। মোনালি সুজয়কে তার শ্বশুরবাড়ির কাছাকাছি দেখতে পেয়ে খুবই অবাক হয়। আরে সুজয়, এখানে কি করছিস? তোর তো লন্ডনে চলে যাওয়ার কথা, তোর তো এখানে থাকার কথা নয়, আর তুই আমার বাড়ির কাছে ঘুরছিস? তাহলে একবার তো আমার সঙ্গে দেখা করতে যেতে পারতিস। এই চড়া রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তুই? আরে না না দিদি, আসলে কয়েকদিন বাদেই তো আমি লন্ডনে যাব, তাই আজকে আমি তোর বাড়িতে দেখা করতে যাচ্ছিলাম। এখন দেখছি তোর সঙ্গেই রাস্তাতে দেখা হয়ে গেল। চল, দেখা যখন হয়ে গেল তোর বাড়িতেই যাই। হ্যাঁ, আগে বিপাশাকে এক্সাম সেন্টারে নামিয়ে দেব, তারপর তুই আর আমি বাড়িতে ব্যাক করব। রোদের মধ্যে কেউ বেশিক্ষণ বাড়ির বাইরে থাকে নাকি? চল চল, বিপাশার হয়তো এক্সামের দেরি হয়ে গেল। এই বলে মোনালি বিপাশাকে নিয়ে সুজয়ের বাইকে চেপে বসে, আর সুজয় কিছু বলতেও পারে না।
সুজয় বিপাশাকে এক্সাম সেন্টারে নামিয়ে দিয়ে দিদির সঙ্গে দিদির শ্বশুর বাড়িতে চলে আসে। অন্যদিকে বিপাশার একটুও পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে না। বিপাশা সুজয়কে ফোন করে বলে, শোনো, আমি তোমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি এখনই চলে এসো। আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, আমি এখনই তোমার সঙ্গে পালিয়ে যেতে চাই। এমনিতেই তোমার দিদি আমাকে বাড়ি থেকে কোথাও বেরোতে দেয় না, সারাক্ষণ চোখে চোখে রাখে। উফ বিপাশা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আমি এখন তোমাদের বাড়িতে বসে আছি, দিদি আমার জন্য মিষ্টি এনেছে আর এগুলো আমাকে খাওয়াচ্ছে। আমি এখন যদি বেরিয়ে যাই দিদি ভীষণ রাগ করবে, তাই আমি কথা দিচ্ছি আজকে রাতেই তোমাকে নিয়ে পালাবো, ওকে? তোমার কাছে দিদি আগে নাকি আমি আগে, সেটাই তো আমি বুঝতে পারছি না। শোনো, দেখো সুজয়, আমি কিন্তু তোমাকে লাস্ট চান্স দিচ্ছি। তুমি যদি আজকে রাতে আমাকে নিয়ে পালাতে না পারো, তাহলে আমি সবার সামনে তোমার আর আমার রিলেশনের কথাটা কিন্তু বলে দেব। না প্লিজ এরকম করো না, আগে আমরা বিয়ে করে নিই, তারপর সবাইকে সবকিছু জানাবো। বিয়ের আগে যদি সবাই সবকিছু জেনে যায় তাহলে আমার ভীষণ লজ্জা লাগবে, তাই আমি তোমাকে কথা দিলাম আজ রাতেই আমরা পালাবো। এই বলে সুজয় ফোন কেটে দেয়। এমন সময় সুজয়কে কারো সঙ্গে যেন ফোনে কথা বলতে দেখে মোনালি বলে, উফ, তোরও তো দেখছি মাথাটা গেছে, সারাক্ষণ শুধু কার সঙ্গে যেন ফোনে কথা বলতেই থাকিস। মিষ্টিগুলো এখনো শেষ করতে পারিসনি? এই দেখ, আমি তোর ফেভারিট বিরিয়ানি বানিয়েছি, খেয়ে বলতো কেমন হয়েছে। বিরিয়ানি দেখে সুজয় খুবই খুশি হয়, কারণ মোনালি খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারত। সুজয়ের বিরিয়ানি খেতে এতই ভালো লাগে যে সে একসাথে পরপর 2 প্লেট বিরিয়ানি খেয়ে ফেলে। অত বেশি বিরিয়ানি খাওয়ার পর সুজয়ের খুবই ঘুম পায়, তাই তার বিপাশার সঙ্গে পালিয়ে যাওয়ার কথা আর মনে থাকে না। সুজয় একটা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে এভাবে রাত হয়ে আসে। উফ, সুজয় ফোনটা ধরছে না কেন? কোথায় গেল কে জানে। না, এবার দেখছি সুজয়কে চুপি চুপি গিয়ে পালিয়ে যাওয়ার কথাটা বলতে হবে। হতচ্ছাড়া ছেলেটা যদি ফোন ধরতো তাহলে আর আমার এত হ্যাপা হতো না। এই বলে বিপাশা সুজয়ের ঘরের সামনে দিয়ে ঘোরাঘুরি করতে থাকে। ঠিক এমন সময় মোনালিও সুজয়ের ঘরের দিকে এগিয়ে আসে, আর হঠাৎই মোনালি বিপাশাকে সুজয়ের ঘরের মধ্যে ঢুকতে দেখে খুবই অবাক হয়। মোনালি বিপাশার পেছন পেছন দরজা খুলে বলে, কি ব্যাপার বিপাশা, এত রাতে তুমি আমার ভাইয়ের ঘরে কি করছো? তোমার তো কালকেও পরীক্ষা আছে, এখন তো তোমার পড়াশোনা করার কথা, এখানে তো তোমার থাকার কথা নয়। তুমি আমার ভাইয়ের কাছে কি মতলবে এসেছো? না না, আসলে এই ঘরে আমার মশা মারার ধূপটা ছিল, আমার পড়তে খুব অসুবিধা হচ্ছে তো, আমার ঘরে ভীষণ মশা, তাই আমি এই ঘরে ধূপটা নিতে এসেছিলাম। এই বলে বিপাশা ধূপ নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে সুজয় এতই ঘুমে আচ্ছন্ন থাকে যে সে বিপাশার ফোন কল রিসিভ করতে পারে না, তাই সেদিন রাত্রিবেলা আর বিপাশা এবং সুজয়ের পালিয়ে যাওয়াও হয় না। পরের দিন ঘুম থেকে উঠে সুজয়ের খেয়াল হয় আগের দিন রাত্রিবেলা তার বিপাশার সঙ্গে পালিয়ে যাওয়ার কথা ছিল। এই মরেছে, কালকে রাতে তো আমার পালিয়ে যাওয়ার কথা ছিল। বিপাশা আমার উপর মনে হয় খুব রেগে গেছে, দিদিকে তো আশেপাশে কোথাও দেখছিও না, এটাই সুযোগ, বিপাশাকে নিয়ে পালিয়ে যাই। এই বলে সুজয় বিপাশাকে নিয়ে পালিয়ে যায়। বিপাশা তার পালিয়ে যাওয়ার ব্যাগপত্র আগে থেকে রেডি করে রাখে, তাই বাড়ি থেকে বেরোতে বিপাশার খুব বেশি সময় লাগে না। সে ব্যাগ নিয়ে সুজয়ের সঙ্গে বেরিয়ে পড়ে। অন্যদিকে কিছুক্ষণ পর মোনালি বাড়িতে ফিরে সুজয় কিংবা বিপাশা কাউকেই দেখতে পায় না। ঠিক এমন সময় মোনালির চোখ হঠাৎ করে গিয়ে পড়ে তার আলমারির উপর। এ কি, আমার সোনা গহনাগুলো কোথায় গেল? বাড়িতে চোর ঢুকেছে নাকি? সুজয়টাও যে কোথায় গেল? আমার অত সোনা গহনা আমি এখন কোথা থেকে পাবো? এই বলে মোনালি ভীষণই কান্নাকাটি করে। মোনালি সুজয়কে ফোন করলেও সুজয় কিছুতেই ফোন ধরে না। সে বিপাশাকে ফোন করলেও বিপাশার সঙ্গে যোগাযোগ করা যায় না। ওই হতচ্ছাড়া মেয়েটা তার মানে পালিয়ে গেছে। বৌমা, তোমার আলমারিতে তো সব সময় চাবি দেওয়া থাকতো, চোর এসে নিশ্চয়ই চাবিটা খুলে গহনা নিয়ে যায়নি। নিশ্চয়ই ওই হতচ্ছাড়া মেয়েই গহনা চুরি করে বাড়ি থেকে পালিয়েছে। কিন্তু মা, বিপাশা গহনা চুরি করে কি করবে? আর বিপাশা কার সাথেই বা পালিয়ে যাবে? আমার বাবা মা বিয়ের সময় অনেক কষ্ট করে লোন নিয়ে আমাকে গহনাগুলো বানিয়ে দিয়েছিল, জানি না আমার ওই গহনাগুলো কে নিল। এভাবেই বিপাশা খুবই কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে সুজয় এবং বিপাশা দুজনে পালিয়ে বিয়ে করে নেয়। কিন্তু সুজয় যেহেতু কোনো চাকরি বাকরি করে না, তাই সুজয়ের কাছে সেরকম টাকা পয়সাও থাকে না।
এই শোনো, আমরা তো বিয়ে করে ফেলেছি, তাই চলো তোমার বাপের বাড়িতে গিয়ে আমরা সব জানিয়ে দিই। তারপর তুমি তোমার বাপের বাড়িতে কিছুদিন থাকবে, আমি চাকরি পেয়ে তোমাকে নিতে আসবো। আর এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, তাই তোমার মা অন্য কারোর সঙ্গে তোমার বিয়েও দিতে পারবে না, বুঝেছো? তোমার মাথা খারাপ নাকি? আমি ওই বাড়িতে কেন যাব? আমি জানি তোমার কাছে টাকা পয়সা নেই, সেই জন্যই তো আমি বাড়ি থেকে কিছু সোনা গহনা নিয়ে এসেছি। এই গহনাগুলো বিক্রি করে আমাদের কয়েক মাসের সংসার দিব্যি চলে যাবে। এই বলে বিপাশা গহনাগুলো সুজয়ের হাতে দেয়, কিন্তু সেই গহনাগুলো দেখা মাত্রই সুজয় বুঝতে পারে সেগুলো তার দিদির গহনা। এ কি বিপাশা, তুমি আমার দিদির গহনা চুরি করে পালিয়েছো কেন? আমার দিদি কত শখ করে এই গহনাগুলো নিয়েছিল, এটা করা কিন্তু তোমার মোটেই উচিত হয়নি। এক্ষুনি আমার সঙ্গে বাড়ি চলো, দিদিকে এই গহনাগুলো ফেরত দিতে হবে। তোমার কাছে তোমার দিদি আগে নাকি আমি আগে? এখন আমি তোমার বউ, আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তাছাড়া বৌদি এই গহনাগুলো কি করবে? আমার দাদা অনেক বড় চাকরি করে, বৌদিকে অনেক ভালো ভালো গহনা বানিয়ে দিতে পারবে। আজকে তুমি আমার মতো একটা ছেলের সঙ্গে পালিয়েছো, তাই অন্য কোনো ছেলের সঙ্গে পালালে তাহলে আমার দিদির শখের গহনাগুলো হয়তো নষ্ট হয়ে যেত। এক্ষুনি আমার সঙ্গে চলো। সুজয় বিপাশার কোনো কথাই কান না দিয়ে তাকে তখনই বাড়িতে ফেরত দিয়ে আসে। সেই সাথে সুজয় গহনাগুলো তার দিদিকে ফেরত দিয়ে বলে, দিদি, আমার তোর কাছ থেকে সত্যিটা লুকানো উচিত হয়নি, আমি খুব বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি বিপাশাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে বিপাশা এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবে। আরে পাগল, তুই আমার ননদকে পছন্দ করিস সেটা আমাকে আগে বললেই পারতিস। আমি মাকে রাজি করিয়ে তোদের ঠিক বিয়ে দিয়ে দিতাম, কিন্তু তোরা পালাতে গেলি কেন? তোমার যদি এই গহনাগুলো এতই ভালো লেগে থাকে তাহলে তুমি এগুলো উপহার হিসেবে রাখতে পারো। দেখ, নিজের বৌদিকে দেখে কিছু শেখ। হতচ্ছাড়া মেয়ে, বৌদির গহনা চুরি করে তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। ছি, তোর জন্য তো এই পাড়াতে আমি মুখ দেখাতে পারছি না, তার উপর আমি আমার বৌমার কাছেও ছোট হয়ে গেলাম। এভাবেই সবাই মিলে বিপাশাকে খুবই বকাবকি করে, যার ফলে বিপাশার খুব খারাপ লাগে। সে বুঝতে পারে এভাবে বৌদির গহনা চুরি করে বৌদির ভাইয়ের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যাওয়া তার উচিত হয়নি। আসলে আমি সুজয়ের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যতবারই পালিয়ে যেতে চেয়েছি তুমি বাধা দিয়েছ, তাই আমি রাগ করে তোমার গহনাগুলো চুরি করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি, আমি আর কখনো এরকম ভুল কাজ করব না। মোনালি তখনই বিপাশাকে ক্ষমা করে দেয়। তবে বিপাশা এখন কয়েক মাস বাপের বাড়িতেই থাকে। বেশ কয়েক মাস পর সুজয় যখন বিদেশে সেটেল হয়ে যায় তখন সে বিপাশাকে সেখানে নিয়ে যায় এবং সেখানেই তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে। মহেন্দ্রবাবু সপরিবারে তার স্ত্রী রামিকা এবং দুই ছেলে মেয়ে নিকিতা এবং ধমুকে সঙ্গে নিয়ে দুর্গাপুর সিটি সেন্টারে হট বাইটে গিয়ে উপস্থিত হয়েছিল। তাকে সেখানে আসতে দেখে হোটেলের মালিকও তার সঙ্গে দেখা করতে এসেছিল। আসলে মহেন্দ্রবাবু খুবই ধনী ব্যবসায়ী ছিল, আর এটা শহরের প্রায় অধিকাংশ লোকই জানত। কেউ কেউ মহেন্দ্রবাবুকে দেখলে সেলফি নেওয়ার জন্য আসতো, আর সেদিনও তাই ঘটেছিল। সমস্ত ঝামেলা শেষ হয়ে গেলে মহেন্দ্রবাবু গিয়ে খাবার টেবিলে বসে পড়ে। যাক, তাহলে ফাইনালি আমরা এখানে এসেই পড়লাম। আমরা তিনজন তো ফুল চিকেন রোস্ট, স্প্রিং রোল আর মাটন হান্ডি খাবো, কিন্তু রামিকা তুমি কি খাবে? কই, কিছুই তো জানালে না। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, আমার জন্য কিছু অর্ডার করতে হবে না। তোমরা খেতে এসেছো, ভালো করে খাও। কিন্তু তা বললে কি করে হবে রামিকা, এখানে এসেছো যখন কিছু অন্তত খাও, আর না খেতে পারলে। মহেন্দ্রবাবু কিছু বলতে যাবে কি তখনই রামিকার মুখ ভঙ্গিমা দেখে সে চুপ করে যায়। সে তার ছেলে মেয়েদের জন্য খাবার অর্ডার করে। কিছুক্ষণ পর ওয়েটার সেখানে এসে তাদের অর্ডার করা খাবার দিয়ে যায়। তারা সেগুলো খাওয়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর মহেন্দ্র তার সব খাবার খেলেও নিকিতা ও ধমুর অর্ধেকের বেশি খাবার প্লেটেই রয়ে যায়। দেখেছো তো, এরা আজকেও খাবার নষ্ট করলো। আমি কত করে বলি, কিন্তু তুমি আমার কথা কেনই বা শুনবে? যাও, এবার খাবারগুলো ডাস্টবিনে ফেলে নিজের ধন সম্পত্তির প্রাচুর্য দেখাও। আহ রামিকা, এটা আমাদের বাড়ি নয় যে তুমি যা ইচ্ছা তাই বলবে। এখানে আমার রেসপেক্ট আছে। এই সামান্য কথা নিয়ে সিন ক্রিয়েট করো না প্লিজ। এগুলো ডাস্টবিনে ফেলে দিলেই জাস্ট সমস্যার সমাধান হয়ে যাবে। চলো এবারে এখান থেকে ওঠা যাক। এই বলে মহেন্দ্র বেঁচে যাওয়া খাবারগুলো বাইরে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলতে যায়। সে তার কথা মতো খাবারগুলো ডাস্টবিনে ফেলেও দেয়। তারা খাবারগুলো ফেলে দিয়ে সেখান থেকে ফিরে আসতে যাবে কি ঠিক তখনই তারা দেখে যে দুটি বাচ্চা ছেলে মেয়ে সেখানে এসে ডাস্টবিন থেকে খাবারগুলো তুলে নিয়ে খাচ্ছে। ইস ছি বাবা,
ওরা কত বাজে দেখো, আমাদের ফেলে দেওয়া অপরিষ্কার এঁটো খাবারগুলো খাচ্ছে। আমার তো দেখেই কেমন গা ঘিনঘিন করছে। খাবার খাওয়ার এতই যখন ইচ্ছা, কিনে খেতে পারে না, টাকা বাঁচানোর জন্য ফেলে দেওয়া খাবার খাচ্ছে। চুপ কর, তোর বাবা বড়লোক বলে সবার বাবা বড়লোক নয়। আর আমি এতদিন তোদেরকে এটাই বুঝিয়ে এসেছি, তোরা যে খাবার নষ্ট করিস সেটা মোটেও ঠিক করিস না। এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের দুবেলা ঠিকমতো খাবারও জোটে না। গরিব তাই বলে নোংরা ডাস্টবিন থেকে খাবার তুলে খাবে? ওরা তো কিছু কাজকর্ম করেও খেতে পারে, তাই না বাবা? হ্যাঁ মা, তুই একদম ঠিক বলেছিস। হ্যাঁ মানছি কিছু মানুষের সমস্যা থাকে, কিন্তু এদের মধ্যে বেশিরভাগই নাটক করে। মহেন্দ্র এবং নিকিতা যখন অসহায় বাচ্চা দুটিকে উদ্দেশ্য করে এসব কথা বলছিল, তখন বাচ্চা দুটি একেবারে চুপ করেছিল, কিন্তু শুধুই তাদের চোখ থেকে অশ্রু পড়ছিল। এটা দেখে রামিকার খুব মায়া হয়, কিন্তু তারও কিছু করার ছিল না, কারণ সে ভালোভাবে জানতো যে সে চাইলেও তাদের উপকার করতে পারবে না। তার পরিস্থিতি ঠিক এরকমই ছিল। রামিকা তার দুই ছেলে মেয়ে ধমু এবং নিকিতাকে নিয়ে শুধু আজ নয়, প্রথম থেকেই খুব চিন্তায় ছিল। তার ছেলে মেয়ে পড়াশোনায় খুব ভালো হলেও একটু জেদি প্রকৃতির ছিল। তারা তার বাবা মাকে যেটা এনে দেওয়ার কথা বলতো, তারা সেটা না পেলে অনেক কান্নাকাটি করত। কয়েকদিন আগেরই ঘটনা। বাচ্চারা এদিকে এসো, আমি তোমাদের জন্য গরম দুধ আর রুটি নিয়ে এসেছি, এগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলো। তোমরা তো জানো দুধ খেলে আমাদের গায়ে কত শক্তি বেড়ে যায়। না মা, আজকে আমি দুধ রুটি খাবো না, আজ আমি পিৎজা খাবো। অনেক দিন হয়ে গেল আমার পিৎজা খাওয়া হয়নি। আর হ্যাঁ মা, আমি পিৎজা নয় মোমো খাবো। তুমি এখনই বাবাকে ফোন করো। হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই, তোদের উল্টোপাল্টা জিনিসের জন্য তোর বাবাকে বিরক্ত করব? আমি কি বলছি শোন, এই খাবারগুলো রেখে গেলাম, খেতে হয় খা, আর না হলে খেতে হবে না। তোদের প্রতিদিনের খাবার নষ্ট করা আমি কিন্তু এটা সহ্য করব না। আমি কোনো মতেই তোর বাবাকে ফোন করে বাইরের খাবার নিয়ে আসার কথা বলবো না। মা, বাবাকে বলো না প্লিজ, আমাদের বাড়ির তৈরি কোনো খাবার খেতে ভালোই লাগে না। নিকিতা ও ধমু এভাবেই অনুরোধ করছিল। ঠিক তখনই সেখানে তাদের বাবা মহেন্দ্র চলে আসে। সে তাদেরকে কান্নাকাটি করতে দেখে বলে, কি হলো বাচ্চারা, তোমরা এরকম কান্নাকাটি করছো কেন? তোমার মা তোমাদেরকে বকেছে নাকি? হ্যাঁ বাবা, মা বকেছে। আর জানো বাবা, মাকে আমরা পিৎজা কিনে দেওয়ার কথা বলেছি, মা পিৎজা কিনে দেবে না বলেছে। ওহ, এই ব্যাপার। তা তোমরা তোমার মাকে কিছু না বলে আমাকেই তো বলতে পারতে, তাহলে আমি আসার সময় পিৎজা কিনে নিয়ে চলে আসতাম। নাও এবার, এই লোকটার জন্যই এরা এত সাহস পাচ্ছে। তা বলছি কি সারাদিন বাইরের কিনা খাবার খেলে হবে? এরা তো এখন বাড়ির তৈরি খাবার খেতেই চায় না। আমি প্রতিদিন খাবার তৈরি করি আর ওগুলো প্রতিদিনই তো নষ্ট হয়। ওহ রামিকা, তুমি এই সামান্য জিনিস নিয়ে এত চেঁচামেচি করো না তো। তোমাকে বলেছি না যে আমাদের ছেলে মেয়েরা যেটা চাইবে সেটা এনে দেবে। ওরা শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান মহেন্দ্রনাথের ছেলে, যার এমপ্লয়িরাও তাদের বাড়িতে রোজের খাবার অর্ডার করে খায়। আর তার ছেলে মেয়েরা কিনা সামান্য পিৎজার জন্য কান্নাকাটি করবে? ইম্পসিবল। এই বলে মহেন্দ্রবাবু তার ফোন নিয়ে তখনই কয়েকটি পিৎজা অর্ডার করে দেয়। বেশ কিছুক্ষণ কেটে যায়। অবশেষে একটি ডেলিভারি বয় এসে তাদের অর্ডার করা পিৎজা দিয়ে চলে যায়। পিৎজা দেখে দুই ছেলে মেয়ে খুব খুশি হয় এবং তারা সেগুলো নিয়ে আনন্দের সঙ্গে খাওয়া শুরু করে দেয়। দেখলে তো, তুমি শুধু শুধু সামান্য জিনিসের জন্য ছেলে মেয়েদের রাগারাগি করছিলে। যখন আমাদের কাছে টাকা পয়সা সবকিছুই আছে, আমরা ওদেরকে যা ইচ্ছা কিনে দিতে পারবো, তাহলে এরকম কৃপণতা কেন করো? মহেন্দ্র যখন রামিকাকে কথাগুলো বলছিল, তখন রামিকা লক্ষ্য করে নিকিতা পিৎজা নিয়ে পুরোটা খায়নি। তার থেকে অল্প পরিমাণে খেয়ে সেটিকে রেখে উঠে চলে যাচ্ছে। তুমি এদের পিৎজা খাওয়ার কথা বলছো তো? দেখো পিৎজা কিভাবে খাচ্ছে, খেয়েছে কম আর নষ্ট করেছে বেশি। নিকিতা তো একটুও খায়নি, এভাবে খাবার নষ্ট করলে হয়? তুমি বলো। আহ রামিকা, তুমি একটু চুপ করো তো। ও সামান্য একটু আধটু হয়ে থাকে, এই নিয়ে তুমি এত মাথা ব্যথা করো না। শুধু ওরা কেন, আমার দেখা প্রায় সকল ধনী লোকেরাই সব খাবার খায় না। এমন করছো যেন ওরা কোনোদিনই পিৎজা খায়নি যে চেটে পুটে খেতে হবে। মহেন্দ্রর কথা শুনে রামিকার আর কিছু বলার ছিল না, কারণ মহেন্দ্র সবসময় এরকমই করত। সে তার ছেলে মেয়েকে সবসময় সাপোর্ট করত। রামিকা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। রামিকা আর কোনোদিনও তার ছেলে মেয়েদের বাড়ির খাবার খাওয়ার জন্য অথবা সম্পূর্ণ খাবার শেষ করার কথা বলতো না। তারা প্রায় প্রতিদিনই তার বাবাকে বাইরের হোটেল থেকে নামি দামি খাবার নিয়ে আসার কথা বলতো। সেগুলোকে তারা যেমন তেমন করে খেয়ে ফেলে দিত।
এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। একদিন মহেন্দ্রবাবু বাড়িতেই ছিল। বাবা, ও বাবা, আজকে না আমাদের জন্য ফুল চিকেন রোস্ট আর স্প্রিং রোল নিয়ে আসবে, কেমন? হ্যাঁ বাবা, আর আমার জন্য মটন হান্ডি নিয়ে আসবে। অনেক দিন হয়ে গেল আমি মটন হান্ডি খাইনি। আরে তোরা তো ভালো জিনিসের নাম মনে করিয়ে দিলি। কাজের চাপে আমারও অনেক দিন এগুলো খাওয়া হয়নি। তাই এক কাজ করি, চল আজ আমার ছুটি আছে, আজ বরং বাড়িতে অর্ডার না করে সকলে মিলে হোটেলে যাই, তাহলে একসঙ্গে বসে খাওয়াও হবে আর ঘোরাও হবে। এই তুমি কি করছো রামিকা? রামিকার অনিচ্ছা থাকা সত্ত্বেও মহেন্দ্র তাকে সঙ্গে করে হট বাইটে নিয়ে গিয়েছিল। রামিকা ভালোভাবেই জানতো যে রেস্টুরেন্টে এসেও তার ছেলেমেয়েরা খাবারগুলো নষ্ট করবে, আর ঠিক সেটাই হয়েছিল। কিন্তু অসহায় ছেলে মেয়ে দুটিকে নষ্ট করা খাবারগুলো তুলে খেতে দেখে রামিকার খুব খারাপ লাগে। তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছুটা রাস্তা এগিয়ে আসার পর হঠাৎই তাদের গাড়ি খারাপ হয়ে যায়। ওহ নো, এই গাড়িটা কি এখানেই খারাপ হতে হলো? এই ভর দুপুরে এখানে কাকে পাবো, কিভাবে গাড়ি সারাবো আমি তো ভেবেই পাচ্ছি না। ডিসগাস্টিং। বাবা, আমার খুব রোদ লাগছে আর জল তৃষ্ণাও পেয়েছে, আমাকে একটু জল দাও না বাবা। তোরা দেখছিস তো আমি এখানে ফেসে গেছি, কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। তোদের জলের কথা মনে পড়লো, আমি এখন এখানে জল কোথা থেকে পাবো? সামান্য জলই তো, আশেপাশে খুঁজে দেখি চলো না, কারোর বাড়ি দেখতে পেলে একটু জল চাইবো, আর আমাদের যদি কিছু উপকারও হয়। রামিকার কথা শুনে তারা সবাই মিলে সেখান থেকে হাঁটা শুরু করে, কিন্তু আশেপাশে তারা কোনো রকমের ঘর বাড়ি দেখতে পাচ্ছিল না। কিছুটা দূরে গিয়ে তারা একটি ছোট্ট বাড়ি দেখতে পায়। তারা সেখানে গিয়ে উপস্থিত হয়। তারা সেখানে এসে রেস্টুরেন্টে দেখা অসহায় দুটি বাচ্চা ছেলে মেয়েকে দেখতে পায়। তাদের সঙ্গে একটি অসুস্থ মহিলাও ছিল। না রে বাবা, তোরা আগে খা, তোরা 3 দিন ধরে শুকিয়ে আছিস। আমার কি, আমি আর কতদিন বাঁচবো? হয়তো খাবারের অভাবে একদিন এভাবেই মারা যাব। না মা, তুমি এরকম বলবে না। আমরা যেভাবেই হোক না কেন তোমাকে বাঁচিয়ে রাখবো, প্রয়োজনে আমরা কাজ করব। এই বয়সে তোরা কাজ করবি? কে তোদের কাজ দেবে? যেখানে হাজার হাজার অসহায় দরিদ্র লোক প্রতিদিন ঘুরে ঘুরে কাজ পাচ্ছে না, আজকে তোরা লোকের বেঁচে যাওয়া খাবার কুড়িয়ে নিয়ে এসেছিস আর আমাকে খেতে বলছিস। কিন্তু কালকে যখন তোরা খাবার পাবি না, তখন কে খেতে দেবে তোদের? এখন তো আমার খিদেও পায় না, জল খেয়েই দিন কেটে যায়। এক কাজ কর, আমি বলছি শোন, এই খাবারগুলো তোরা খেয়ে নে। না মা, আমি খাবো না, আগে তুমি খাও, তারপর আমি খাবো। তাদের কথা শুনে এবং তাদের পরিস্থিতি দেখে মহেন্দ্রবাবু এবং তার পরিবারের সকলের চোখে জল চলে আসে। এতদিন পর আজকে মহেন্দ্রবাবুর ভুল ভাঙে। সে মনে মনে খুব আফসোস করতে থাকে। মহেন্দ্রবাবু নিজেই ওই বাচ্চা দুটির দায়িত্ব নিয়ে নেয়, আর যাতে সেই শহরের কোনো গরিব অসহায় মানুষ না খেয়ে থাকে তার জন্য আলাদা করে একটি ফ্রি হোটেলের ব্যবস্থা করে। এটা দেখার পর নিকিতা এবং ধমুরও ভুল ভেঙে যায়। তারা আর খাবার নষ্ট করে না, তারা তার মায়ের তৈরি করা খাবারই আনন্দের সঙ্গে খায়।